একুশের বঙ্গ বিধানসভা ভোটের আগে ময়দান গরম করলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী, অর্থাৎ আমাদের সকলের প্রিয় দেব। আজ তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি বিধানসভার অগ্নিশিখা ক্লাব সারদাপল্লী জনসভায় এমন কিছু বক্তব্য রাখলেন যা শুনলে কিন্তু সমগ্র রাজনৈতিক মহল দুবার ভাবতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, এবার এক নজরে শুনে নেওয়া যাক বা দেখে নেওয়া যাক দেব, অভিনেতা দেব ঠিক কি বলছেন। যারা এই মাঠে মাস্ক পরে আছে তাদের জন্য একটু জোরে হাত থাকে। করোনাকে হালকা ভাবে নেবেন না, মাস্ক প্লিজ পরবেন। আপনাদের সঙ্গে কথা বলে আমি মাস্ক খুলে রাখলাম, এবং এটাও সত্যি যে আমি মাস্ক পরে থাকলে আপনারাই বলেন যে মাস্ক না খুললে ভোট দেবনি। আরে বাপরে, এনিওয়ে প্লিজ জোর হাত করে বলছি আপনাদের সবাইকে, যাদের মাস্ক আছে পকেটে আছে তো প্লিজ পরে নিন। চলে আসি নির্বাচনী প্রচারে। আমি আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায় আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসছি আপনাদের আশীর্বাদ চাইতে। আমাদের প্রার্থীর প্রতি আপনাদের আশীর্বাদ আছে তো? আমি অতটা রাজনীতি বুঝি না, আমি এখনো অনেকটাই কাঁচা রাজনীতির মধ্যে। আমি যেটা বুঝি যে ইলেকশন আসে, নির্বাচন আসে প্রত্যেক বছর দু বছরে, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ। আর মানুষের আশীর্বাদ যদি থাকে না, যে কোনো নির্বাচন চোখ বন্ধ করে জিতা যেতে পারে। তো সেই জন্য আমি আপনাদের কাছে হাত জোড় করে আপনাদের বিনতি করছি কি আপনাদের আশীর্বাদ আছে তো প্রার্থীদের প্রতি? চলে আসি 2021-এ নির্বাচন। আজকে মানুষকে বোকা বানানো যাবে না, কেন এটা করবো এটা করবো, আপনারা ভোট দিন তাহলেই করবো। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে যেই দল যেই প্রার্থী আপনাদের কাজ করেছে এবং আগামী দিন কাজ করবে তাকে ভোটটা দেওয়া উচিত। আমি কাউকে ছোট করে নিজের দলকে বড় করতে আসিনি, আমি এটা পছন্দ করি না। আমার মনে হয় নির্বাচনটা কাজ নিয়ে হোক, যেই সরকার আপনাদের কাজ করবে তাকে তো ভোটটা দেওয়া উচিত। তবেই যে বাংলা উন্নয়নে যাবে, উন্নয়ন পথে এগোবে, আপনাদের ভালো হবে, আপনাদের বাচ্চা ছেলে মেয়েদের ভালো হবে। কিন্তু বিচার করবেন কি করে? কারণ আজকে একটা মিথ্যে কথাকে 1000 বার বলা হচ্ছে, আপনারা সেটাকে সত্যি ভাবছেন। কান দিয়ে দেখছেন, চোখ দিয়ে দেখাটা বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখবেন, উন্নয়ন চোখের সামনে দেখতে পাবেন। আমি আবার বলছি, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, কি আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। আমি দায়িত্ব নিয়ে মঞ্চ থেকে বলছি, আমি আমার দলের সাংসদ হিসেবে বলছি, নির্বাচনে সবাই বলছি যে আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। ভারতবর্ষে এরকম কোন সাংসদ নেই যে এটা বলতে পারে নিজের পার্টির এখান থেকে বা পার্টির একটা সভা থেকে। কিন্তু আমি আপনাদের বলছি আপনারা যাকে ইচ্ছা ভোটটা দিতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, যদি আপনারা কোনো ধর্ম রাজনীতির হাতটা শক্ত করেন তাহলে শুধু বাংলা নয়, আমাদের দেশটাও পিছিয়ে যাবে। এমন একটা সরকারকে ভোটটা দিতে হবে যে আপনাদের সঙ্গে থাকবে। আমি আমার দলের কিছু কাজ আপনাদের চোখের সামনে রাখবো। যদি আপনাদের মনে হয় আমাদের দল, আমাদের নেত্রী আপনাদের হয়ে কাজটা করতে পেরেছে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে ভোটটা দেবেন। আমাদের দিদি গত 10 বছর ধরে এই সরকারে আছে, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে। আমি 10 বছরের হালখাতা খুলবো না, আমি শুধু গত বছরের কথা বলবো। যখন করোনা লকডাউন শুরু হলো, আমরা কি দেখলাম? লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে নিজের বাড়ি ফেরার জন্য। আমরা দেখলাম মানুষ অসহায় হয়ে গেছে, গৃহবন্দী হয়ে গেছে। আমরা সবাই একটা ঘরের মধ্যে বন্দী হয়ে গেলাম। হসপিটালে করোনা রোগীদের ভিড় শুরু হয়ে গেল, ওষুধপত্র পাওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমরা কি দেখলাম? আমাদের আদরণীয় অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আদরণীয় প্রধানমন্ত্রী, শ্রদ্ধা জানিয়ে বলছেন, কাউকে ছোট করছি না, আমরা দেখলাম আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী এবং অন্য রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীরা তাদের অফিসে বসে সমস্ত অর্ডার দিত, সমস্ত আদেশগুলো তারা তাদের অফিসে বসে দিত, কেউ রাস্তায় নামে না। তখন ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী যে রাস্তায় নেমে দেখেছে মানুষ ভালো আছে কিনা, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এটা আমি বলে বলছি না, এটা আমরা সবাই, অন্তত বাংলার প্রত্যেকটা মানুষ এটা সাক্ষী। কে ওই সময় দিদি আমাদেরকে ছেড়ে চলে যায়নি, অফিসে বসে ছিল না, তখন আমি দিদির সঙ্গে ছিলাম। আমরা ডিস্ট্রিক্ট ঘুরে দেখেছি যে বাংলার প্রত্যেকটা মানুষ যেই জায়গায় থাকুক না কেন, যে ডিস্ট্রিক্টে থাকুক না কেন, ভালো আছে কি নেই, সুখে আছে কি নেই, হসপিটাল বেড পাওয়া যাচ্ছে কি নেই, ওষুধ পাওয়া যাচ্ছে কি নেই, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে কি নেই, সেই সময় দিদি রাস্তায় নেমে দেখেছে। আমরা তখন ঘরে বন্ধ ছিলাম, আমরা বেরোতাম না ভয়ে, কারণ আমাদের ভয় হতো যদি করোনা হয়ে যায় তাহলে আমরা মারা যাবো, এরকম একটা আতঙ্ক প্রত্যেকটা মানুষের মধ্যে ছিল। তখন দিদি এই বয়সে
এই বয়সে মৃত্যুকে ভয় না পেয়ে রাস্তায় নেমেছিল যাতে দেখে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে। তাহলে এরকম তো সরকার দরকার যে আপনার আপদে বিপদে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। শুধু তাই নয়, এই লকডাউনের চক্রে অনেক মানুষ তাদের কাজকর্ম হারিয়েছে, চাকরি হারিয়েছে। এরকম প্রচুর মানুষ আছে যারা প্রত্যেকদিন রোজগার করে এবং সেই রোজগারের টাকা নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে, কিন্তু লকডাউনের চক্করে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। ভাবুন তো সেই মানুষের কথা যারা রোজ রোজগার করতো আর খাবার খেত, কিন্তু তাদের তো খাওয়া জুটছে না, কারণ রোজগার নেই, লকডাউন সমস্ত জায়গায়। কিন্তু তখন আমাদের রাজ্যে আমাদের নেত্রী রাশনটা ফ্রি করে দিয়েছিল যাতে প্রত্যেকটা মানুষ আমাদের বাংলায় দুবেলা খাবার যেন পায়। হারি বা জিতি সেটা ব্যাপার নয়, কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষের দুবেলা খাবার পায়। আজকেও রাশনটা ফ্রি। আমাদের পরে উদ্যোগ হচ্ছে যদি আমরা জিতি, যদি আবার দ্বিতীয়বারের জন্য তৃতীয়বারের জন্য দিদি আবার ফিরে আসে, আপনাদেরকে রাশন দোকানে রাশনের লাইন লাগাতে হবে না, আপনার দোকানের সামনে আপনার বাড়ির সামনে রাশনটা পৌঁছে যাবে। এটাও কিন্তু আমাদের সরকারের উদ্যোগ। এইটাই বলছি যে যেই সরকার আপনাদের কাজ করবে তাকে তো ভোট দেওয়া উচিত, কিন্তু না, আজকের রাজনীতি একদমই আলাদা। আজকের রাজনীতির সঙ্গে আমি না কোথাও যেন খাপ খাওয়াতে পারছি না, কারণ আজকের রাজনীতি পুরোটাই ধর্ম নিয়ে হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন, দেখবেন হিন্দু নেতারা হিন্দুদেরকে এসে বলে যে আপনারা সুরক্ষিত নেই, আপনারা আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদেরকে সুরক্ষা দেবো। আমি বলি ভালো কথা। আবার অন্যদিকেও দেখি আমরা যে মুসলিম নেতারা মুসলিমদেরকে বোঝায় যে তোমরা আমাদের দেশে আমাদের রাজ্যে সুরক্ষিত নেই, তোমরা আমাদেরকে ভোট দাও, আমরা তোমাদেরকে সুরক্ষা দেবো বা সুরক্ষিত রাখবো। আমার একটাই প্রশ্ন, তাহলে আমাদের দেশে সুরক্ষিত কারা? হিন্দুদেরকে বোঝানো হচ্ছে তারা সুরক্ষিত নেই, মুসলিমদেরকে বোঝানো হচ্ছে তারা সুরক্ষিত নেই। আসলে সুরক্ষিত কারা? একটু ভেবে দেখুন। আসলে সুরক্ষিত হচ্ছে এই নেতারা যারা হিন্দুদেরকে বলে ভোট দিন তবে আমরা সুরক্ষা দেবো, মুসলিমদেরকে বলে ভোট দিন তাহলে সুরক্ষা দেবো। এরাই হচ্ছে সবচেয়ে বড় সুরক্ষিত মানুষ, কারণ মানুষকে বোকা বানায় তারা ভোটের সময়। আমার একটাই কথা ছিল, যখন লকডাউন শুরু হলো লক্ষ লক্ষ শ্রমিক বন্ধুরা রাস্তায় নেমে গেছিল। কোথায় গেছিল হিন্দু নেতারা? তারা যখন পায়ে হেঁটে বাড়ি ফিরছিল, কেউ যেন ট্রেনে কাটা মারা যাচ্ছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কোথায় ছিল হিন্দু নেতারা? তখন তো অনেক হিন্দু রাস্তায় নেমেছিল, অনেক হিন্দু চাকরি হারিয়েছিল। তখন কেউ ছিল না, কারণ তখন ভোট ছিল না। আমাদের দেশে এখন সমস্ত কিছু ভোটটা ঘিরে। এইটাই বলছি, ভোটের রাজনীতি, এই ধর্মের রাজনীতি হতে পা দেবেন না। ধর্ম যদি যেতে মনুষ্যত্ব হেরে যাবে, আর মানুষ যদি যেতে ধর্ম বেঁচে থাকবে, রাজ্য বেঁচে থাকবে এবং আমাদের দেশ বেঁচে থাকবে। এটা আপনাদেরকে বুঝতে হবে। এই নির্বাচনটা কিন্তু মন্দির বানানোর জন্য নয়, এই নির্বাচনটা কিন্তু মসজিদ বানানোর জন্য নয়। আমি শ্রদ্ধা জানিয়ে বলছি সমস্ত ধর্মের মানুষকে। আবার বলছি, এই নির্বাচনটা মন্দিরের জন্য নয়, মসজিদের জন্য নয়। আপনারা যদি ধর্মের হাতটা শক্ত করেন, আবার বলছি, আপনারা যদি ধর্মের হাতটা শক্ত করেন, তাহলে আমাদের দেশে শুধু মন্দির, কোনো রাস্তা হবে না, বাড়িতে আপনাদের রেশন পৌঁছবে না, আর আপনারা কোনো প্রশ্নও করতে পারবেন না, কারণ আপনারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন ধর্মের হাতটা শক্ত করতে। আবার বলছি, এটা কোনো মন্দির বা মসজিদের এটা হচ্ছে না, নির্বাচনটা হচ্ছে না। চলে আসে আমাদের সরকার কি করেছে। কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এসেছে যাতে প্রত্যেকটা মেয়ে পড়াশোনার অধিকার যেন পায়। আমার প্রশ্ন ছিল দিদিকে, কি দরকার কন্যাশ্রী করার জন্য? কারণ যাদের জন্য কন্যাশ্রী করা হচ্ছে তারা কিন্তু কেউ ভোটার নয়, তারা কন্যাশ্রী পেয়ে আমাদেরকে ভোট দেবে না, কারণ তাদের বয়স হয়নি ভোট দেওয়ার জন্য। কিন্তু দিদির উত্তর ছিল যে আমার রাজ্যে প্রত্যেকটা মেয়ে যেন তার পড়াশোনার অধিকারটা পায়। আমি হারি বা জিতি, কিন্তু আমার মেয়ের যেন, আমার রাজ্যের মেয়ে যেন প্রত্যেকটা মেয়ে অধিকার পায় পড়াশোনার জন্য। এটা ভোটের রাজনীতি নয় যে নির্বাচন আসছে আমি কন্যাশ্রী বললাম না। আর কন্যাশ্রীর মতন প্রকল্পকে বিশ্ব স্বীকৃতি দিয়েছে, ইউএন এর মতন সংস্থা সেটাকে স্বীকৃতি দিয়েছে। সবুজ সাথী মতন প্রকল্প, যেখানে গত 10 বছরে 70 লক্ষ সাইকেল দেওয়া হয়েছে স্টুডেন্টদেরকে। আমার প্রশ্ন, আবার কি দরকার এই 70 লক্ষ সাইকেল দেওয়ার জন্য? কারণ এরাও তো কেউ ভোটার নয়, এরা তো ভোট দেবে না আমাদেরকে, কারণ এদের বয়স হয়নি ভোট দেওয়া। প্রশ্ন একটাই, উত্তর রেডি ছিল দিদির কাছে, আমার রাজ্যে প্রত্যেকটা স্টুডেন্টস
যেন অধিকার পায়, যেটা বড় লোকরা পায় সেই গরিব ছেলেটাও পাবে সেই অধিকারটা। আমি জিতি বা হারি, ভোট আসুক বা না, কিন্তু আমার রাজ্যে কোনো স্টুডেন্টের কোনো খারাপ কিছু হবে না, এটা আমার দায়িত্ব। এইটাই তো দরকার সরকারের প্রতি। সরকারের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে ভালো রাখা, নয় তাদেরকে ভাগ করে ভোট নেওয়া। এবার চলে আসি স্টুডেন্টস ক্রেডিট কার্ড। অনেক গরিব ফ্যামিলি আছে, পরিবার আছে, তাদের ছেলেরা অত্যন্ত ভালো স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু বাবা মার কাছে পয়সা নেই ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য। দিদি প্রকল্প নিয়ে এলো, 10 লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে 4% সুদে। এবার আমার প্রশ্ন এটাই, কি দরকার আবার এদিকে জন্য কিছু করার? কারণ এরাও কারো বয়স হয়নি ভোট দেওয়ার। দিদির একটাই উত্তর ছিল, শুধু বড় লোকেরা তাদের স্বপ্ন পূরণ করবে তা নয়, প্রত্যেকটা গরিব মানুষ, প্রত্যেকটা গরিব পরিবারের বাচ্চা যদি ট্যালেন্টেড থাকে, তারও অধিকার আছে আমার রাজ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং যা স্বপ্ন দেখে সেটা হওয়ার। আমি হারি বা জিতি, আমার রাজ্যে প্রত্যেকটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। এইটাই তো সরকার হওয়া উচিত, এই যে কোনো সরকার এইটাই তো ভাবনা চিন্তা হওয়া উচিত। খাদ্য সাথীর মতন প্রকল্প এবং আমাদের অনেকগুলো প্রকল্প আছে এটা গরিব মানুষদেরকে নিয়ে। স্বাস্থ্য সাথী কার্ড, শুধু বড় লোকরাই প্রাইভেট হসপিটালে যায়, গরিবদের যদি কিছু হয় তাদের কাছে টাকা পয়সা থাকে না। দিদি তাদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এলো, 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে, যাতে গরিব মানুষ ওই দরকার পড়ে প্রাইভেট হসপিটালে চিকিৎসা করবে, শুধু বড় লোকেরা নয়। আর সরকারের কাজই এটাকে গরিব মানুষকে লক্ষ্য রাখা। বড় লোকেরা নিজের পয়সা আছে নিজের লক্ষ্য রাখতে পারবে, কিন্তু গরিব মানুষরা কোথায় যাবে? এবারে চলেছি যারা গরিব মানুষের জন্য ভাবছে, যারা বলছে কি আমরা যদি সরকারে আসি আমরা গরিব মানুষকে দেখবো, তারা কি বলছে কি আমরা এলে সোনার বাংলা করব। এরা 2014তেই একই কথা বলেছিল, আমরা যদি সরকারে আসি আমরা দেশটাকে সোনার চিড়িয়া করব, সোনার পাখি করব। আপনারা জানেন কি গত 7 বছরে 2014 থেকে 2021 দেশের অর্থনীতি অবস্থা গত 50 বছর থেকেও খারাপ। তারা বলছে বাংলাকে সোনার বাংলা করবে, আরে দেশটাকে বাঁচান, সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে আমাদের দেশে। এবার চলে আসি যারা বলছে কি আমাদের দেশ, আমাদের রাজ্যে আমরা যদি সরকারে আসি তাহলে আমরা প্রত্যেকটা বাড়ি পাকা করে দেবো। আচ্ছা, খুব ভালো কথা, পাকা বাড়ি হলে আমার নয় আমাদের রাজ্যে প্রত্যেকটা মানুষের লাভ হবে। এবারে চলে আসি এই একই লোক যখন গুজরাটে গত বছর ট্রাম্প এসেছিল, তখন এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম অব্দি রাস্তার দুদিকে দেয়াল তৈরি করা হয়েছিল। কারণটা কি জানেন? যাতে গুজরাটের বস্তি ঝুঁকিগুলো ট্রাম্পের চোখের সামনে না আসে। এবার তারা বলছেন বাংলায় পাকা বাড়ি করে দেবেন। আমি তো বলছি আগে গুজরাটে পাকা বাড়ি করুন, আপনারা অনেকদিন ধরে সরকারে আছেন। ওনারা বলছেন আমাদের রাজ্যে মেয়েরা সুরক্ষিত নেই। আমি বলছি সব মিথ্যে কথা একদিকে, এই মিথ্যে কথা অন্তত আমাদের বাংলায় বলবেন না, কারণ বাংলায় প্রত্যেকটা মা বোনেরা অসম্ভব ভাবে সুরক্ষিত আছে, কারণ দিদি এখানে আছে। অন্তত গিয়ে এইটা বলবেন না যে উত্তরপ্রদেশে দেখুন সেখানে কি অবস্থা। তো এইটাই বলছি আপনাদেরকে যে যে সরকার আপনাদের সবাইকে নিয়ে ভাববে, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ভাববে, আপনাদের হেলথ নিয়ে ভাববে, আপনাদের সমস্ত কিছু নিয়ে ভাববে, তাকে তো নিয়ে আসা উচিত। কোনো ভাওতাবাজি নয়, কোনো জুমলা নয়, যে কাজ করবে তাকে ভোটটা দেওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি আমাদের সরকার দিদি গত 10 বছরে প্রচুর কাজ করেছে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য। অন্তত কেউ এইটা বলতে পারবে না যে সরকারের কাছ থেকে আমরা এটা পাইনি। হ্যাঁ, এটা হয়েছে কি আমরা পুরোটা দিতে পারিনি, কিন্তু 10 বছর সত্যি সময়টা কম। ভালোর কোনো শেষ নেই, ভালো আরো ভালো আরো ভালো আরো আরো ভালো হতে পারে, কিন্তু তার জন্য আরো একবার দিদিকে ফিরে আসতে হবে। আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন, যারা মাঠে উপস্থিত আছেন, এবং আমি দেখলাম যে রাস্তায় অনেকজন অব্দি মাইকিং করা আছে। রাস্তায় যদি আমার এই আওয়াজটা পৌঁছতে পারে, তাহলে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন। আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি, আমি শুধু এইটুকু বলতে এসেছি, এই নির্বাচনটা মন্দির বানানো বা মসজিদ বানানোর জন্য নয়। এই নির্বাচনটা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ বানানো, এই নির্বাচনটা আপনার ভবিষ্যৎ বানানো, এই নির্বাচনটা বাংলাকে শান্তিতে রাখা নয়, বাংলাকে ভাগ করা। এবারে সিদ্ধান্তটা কিন্তু আপনার।